হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাসরুম। তো আজকে আমরা চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ক্লাস নিয়ে, সহজভাবে সরল ভাষায় রসায়নকে বোঝার জন্য। তো আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে রেডিয়াল এন্ড অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন বা পারমাণবিক যে কক্ষক আছে তার রেডিয়াল পার্ট এবং অ্যাঙ্গুলার পার্ট, অর্থাৎ বাংলায় যদি বলি অরীয় পর্ব এবং কৌণিক পর্ব সম্পর্কে তথ্য। তো প্রথমে আমরা দেখব যে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন, সেখান থেকে আমরা যদি কোনো কক্ষকে একটি তরঙ্গ অপেক্ষক পাই, এর দুটি অংশ আছে, একটি হচ্ছে সাই আর আর একটি হচ্ছে সাই থিটা ফাই। এই একটি ওয়েভ ফাংশনের দুটি অংশ আছে, একটি রেডিয়াল অংশ, একটি অ্যাঙ্গুলার অংশ বা রেডিয়াল পার্ট এবং অ্যাঙ্গুলার পার্ট। এই রেডিয়াল পার্ট নির্ভর করে, আমরা যে চারটি কোয়ান্টাম সংখ্যা শিখেছি তার মধ্যে দুটি কোয়ান্টাম সংখ্যা এন এবং এল এর উপর, আর অ্যাঙ্গুলার পার্ট নির্ভর করে এম এবং এল এই দুটি কোয়ান্টাম সংখ্যার উপর। এখানে আর যেটা বলা হচ্ছে, আর হচ্ছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ব্যাসার্ধ, অর্থাৎ নিউক্লিয়াস থেকে ইলেকট্রন কত দূরে আছে সেটা বোঝানোর জন্য সাই আর ব্যবহার করা হচ্ছে, সেই জন্য এই অংশটিকে বলা হয় রেডিয়াল পার্ট। এখানে দেখো এই ওয়েভ ফাংশন দুটি কোণের উপর নির্ভর করছে, একটি থিটা এবং একটি ফাই। ত্রিমাত্রিক অঞ্চলে ওই ওয়েভ ফাংশন এই কক্ষের সঙ্গে কত কোণে বিন্যস্ত থাকবে সেই কোণ প্রকাশ করা হচ্ছে দুটি কোণের মাধ্যমে, একটি থিটা এবং একটি ফাই। এটিকে বলা হয় ওয়েভ ফাংশনের অ্যাঙ্গুলার পার্ট। তাহলে একটি রেডিয়াল পার্ট এবং একটি অ্যাঙ্গুলার পার্ট। এই রেডিয়াল পার্টটাকে আমরা আর ব্র্যাকেট ছোট আর এইভাবে প্রকাশ করতে পারি, আর অ্যাঙ্গুলার পার্টটাকে আমরা এ থিটা ফাই এইভাবেও প্রকাশ করতে পারি। তাহলে একটা অ্যাঙ্গুলার একটা তোমার কক্ষের ওয়েভ ফাংশন বা তরঙ্গ অপেক্ষক এর দুটি অংশ, একটি রেডিয়াল অংশ, একটি অ্যাঙ্গুলার অংশ। এই রেডিয়াল অংশ নিয়ে এবং অ্যাঙ্গুলার অংশ নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে কক্ষকের আকৃতি, কক্ষকের আকার সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা ওয়েভ ফাংশনের রেডিয়াল অংশ বা অরীয় পর্ব সম্পর্কে জানবো, সাই আর বা আর আর। রেডিয়াল অংশ বা অরীয় অংশ সম্পর্কে জানবো। এই সাই আর বা আর আর শুধুমাত্র নির্ভর করে দুটি কোয়ান্টাম সংখ্যার উপরে, এল এবং এল। একটি প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, একটি সাবস্টারি কোয়ান্টাম সংখ্যা। এই দুটি কোয়ান্টাম সংখ্যার উপরেই শুধুমাত্র নির্ভর করবে। আর যেটা বললাম, যদি নিউক্লিয়াস এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াস থেকে কত দূরে ইলেকট্রন আছে এই ডিস্টেন্সটাকে বোঝাচ্ছে আর। সুতরাং যেহেতু নিউক্লিয়াস থেকে কক্ষের ইলেকট্রনের দূরত্বকে আর বোঝাচ্ছে, সেই জন্য এই রেডিয়াল অংশ প্রকাশ করে শুধুমাত্র কক্ষকের আকার বা সাইজ। কক্ষকের আকার বা সাইজ প্রকাশ করে, যেহেতু শুধুমাত্র এই রেডিয়াসের উপর নির্ভর করছে। এই রেডিয়াসকে আমরা কি কি ভাবে প্রকাশ করতে পারি, বা রেডিয়াল পার্টকে আমরা কি কি ভাবে প্রকাশ করতে পারি না। সাই আর বা আর আর এটা হচ্ছে
ওয়েভ ফাংশনের রেডিয়াল পার্ট যদি একে স্কোয়ার করে দিই সাই আর এর স্কোয়ার, তাহলে এইটিকে বলা হয় ওয়েভ ফাংশনের রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা সম্ভাব্যতা ঘনত্ব। এরপর আমি যদি একটা পরমাণুর চিত্র অঙ্কন করি, এটা পরমাণুর নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারপাশে যদি আর ব্যাসার্ধের একটি আমি কক্ষপথ অঙ্কন করি, এই কক্ষপথে শুধু ইলেকট্রন থাকবে সেটা সঠিক নয়, সেটা আমরা কোয়ান্টাম সংখ্যাতে দেখে এসেছি। তো ইলেকট্রন থাকবে কক্ষপথের একটি অঞ্চলে, কক্ষপথ একটি পদ নয়, একটি অঞ্চল। তাহলে এখান থেকে আমরা দুটো ব্যাসার্ধের দুটি বৃত্ত এঁকে নিলাম, এটা আর এইখান থেকে এই ডিস্টেন্সটাকে আমি যদি আর এর ক্ষুদ্র অংশ ডি আর ভাবি, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে কত না আর প্লাস ডি আর। তো ইলেকট্রনকে নিউক্লিয়াসের চারপাশে আমরা এই অঞ্চলে দেখতে পাবো, কোন একটি কক্ষপথে ইলেকট্রন থাকবে না। এই অঞ্চলটিকে বলা হচ্ছে ইলেকট্রন ঘনত্বযুক্ত অঞ্চল বা ইলেকট্রন ডেনসিটি। এই অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। তো আর এবং আর প্লাস ডি আর, এই যে মাঝখানের অঞ্চলটি, এই অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত, সেটাকেই বলা হয় রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বা RDF। তাহলে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে এই অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা কত। যদি এটা আমরা একটা গোলাকার অঞ্চল করি, তাহলে এর ব্যাসার্ধ ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর, এটি তার ইলেকট্রন ঘনত্ব এই অঞ্চলে, এই ক্ষেত্রফলে। এবার এখান থেকে আরডিএফ আমি কি করে পাবো, রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা ওরিও কক্ষকের বন্টন, সেটা আমরা কিভাবে পাবো না, এর সঙ্গে তাহলে আমাকে প্রবাবিলিটি ডেনসিটি এটি গুণ করতে হবে। তাহলে এই পুরো মানটি হলো আরডিএফ এর মান। তাহলে আরডিএফ সমান আমরা কি পাচ্ছি দেখো, 4 পাই আর স্কোয়ার ডিআর ইন্টু সাই আর স্কোয়ার, প্রবাবিলিটি ডেনসিটি বা সম্ভাব্যতা ঘনত্ব গুণিত আর প্লাস ডিআর অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা। এই যে তিনটি টার্ম বললাম, রেডিয়াল পার্ট, রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি, রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, এই যে তিনটি আমরা টার্ম বললাম, এই তিনটি টার্মের সাহায্যে আমরা যে কোনো কক্ষের বা কক্ষকের আকার সম্পর্কে জানতে পারি বা সাইজ সম্পর্কে জানতে পারি। তো তিনটি টার্মের মধ্যে আমি যদি শুধুমাত্র এই টার্মটা দিয়ে লেখচিত্র অঙ্কন করি, আরডিএফ দিয়ে লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমরা কক্ষকের আকার সম্পর্কে একটা সঠিক ধারণা পেতে পারি। রেডিয়াল পার্ট বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি দিয়েও লেখচিত্র আঁকা যায়, কিন্তু সেই লেখচিত্রগুলো এঁকে আমরা ভিডিওটাকে বড় করব না। তাহলে আমরা শুধুমাত্র কক্ষকের আকার সম্পর্কে জানবো রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বা আরডিএফ এর সাহায্যে। যদি আরডিএফ এর আমরা প্লট করি, এদিকে ধরো আর
ডিএফ রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। এই বরাবর পরমাণু ব্যাসার্ধ অর্থাৎ নিউক্লিয়াস, এটাকে যদি নিউক্লিয়াস ভাবি, এই নিউক্লিয়াস থেকে কত দূরে ইলেকট্রন আছে। তাহলে প্রথমে যে কক্ষকটা আমরা দেখব 1s, 1s এর ক্ষেত্রে আমরা প্লট কি পাবো না, 1s এর ক্ষেত্রে আমরা এই ধরনের লেখচিত্র পাবো। এই লেখচিত্রটা কি বলছে দেখো, এই লেখচিত্র থেকে আমরা জানতে পারছি যে নিউক্লিয়াসের কাছাকাছি অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এইটা হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা প্রকাশ করছে লেখচিত্র। তাহলে এই অঞ্চলটাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অধিক। যত আমরা নিউক্লিয়াস থেকে দূরে সরে যাব, তার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে, এবং আবার যখন দূরে সরে যাব তার সম্ভাবনা আস্তে 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 কমতে গিয়ে অসীমে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ এইখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে না, এই ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অসীমে গিয়ে শূন্য হতে পারে। তার মানে এখানে আর সমান 0 টু ইনফিনিটি, অসীম, এই অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে এই অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অধিক। এটি হচ্ছে 1s এর জন্য RDF এর লেখচিত্র। যদি আমরা 2s এর জন্য আমরা লেখচিত্র অঙ্কন করি, দেখো RDF বনাম এটা নিউক্লিয়াস, 2s এর জন্য লেখচিত্র আমরা এরকম পাবো। এটা 1s এর ক্ষেত্রে, এই লোকটা আছে 2s এর ক্ষেত্রে। 2s এর ক্ষেত্রে এই অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অধিক। এখান থেকে দুটো জিনিস আমরা ক্লিয়ার পাচ্ছি, দেখো নিউক্লিয়াস থেকে 1s যে দূরত্বে আসে, 2s কিন্তু তার থেকে বেশি দূরত্বে আছে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে 2s এর দূরত্ব বেশি 1s এর থেকে। আরেকটা জিনিস কি দেখতে পাচ্ছি, দেখো নিউক্লিয়াসে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কম ছিল, ক্রমশ বেড়ে বেড়ে 1s এ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এই অঞ্চলে সর্বাধিক হয়েছে। আবার এই সম্ভাবনা কমতে কমতে এখানে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন 0 বিন্দুতে টাচ করেছে, তারপর আবার ক্রমশ বৃদ্ধি পেয়েছে, তারপর আবার অসীমের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে বিন্দুটি আমরা পেলাম, এই বিন্দুটিতে RDF সমান 0, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। এই যে শূন্য অংশটা, যে অংশে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা একদম নেই, সেই অংশটিকে বলা হয় নোডাল পয়েন্ট। নোডাল পয়েন্ট বা নোড, বা এটাকে আরেকটি অংশ দিয়ে বলা যায়, আরেকটি নাম দিয়ে বলা যায় রেডিয়াল নোড। তাহলে এখান থেকে আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে, যে কোনো একটা কক্ষক দিয়ে বলবে এর রেডিয়াল নোড কত বা রেডিয়াল নোড কটি পায়। তো এস এর ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, এই রেডিয়াল নোড আমরা কি করে হিসাব করব? এই নোডের সংখ্যা হচ্ছে n মাইনাস এল মাইনাস 1। এল কি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, মাইনাস 1। যদি 1s এর ক্ষেত্রে আমরা দেখি, মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1, গৌণ কোয়ান্টাম সংখ্যা 0, মাইনাস 1 মানে 0। এখানে দেখো 1s এর ক্ষেত্রে কোথাও নোডাল পয়েন্ট নেই, তার মানে 1s কক্ষকের ক্ষেত্রে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কোথাও শূন্য নেই 1s কক্ষক। 2s কক্ষকের ক্ষেত্রে দেখো, যদি আমরা 2s এর ক্ষেত্রে অঙ্কন মানটা হিসাব করি, মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2, গৌণ কোয়ান্টাম সংখ্যা 0, মাইনাস 1 সমান 1। দেখো 2s এর লেখচিত্র আমরা পাচ্ছি, এর নোড বা রেডিয়াল নোড এর মান কিন্তু 1। যদি আমরা 3s এর ক্ষেত্রে হিসাব করি, 3s এর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3, তাহলে 3 মাইনাস 0 মাইনাস 1 সমান 2।
তাহলে সিএস এর ক্ষেত্রে এই নোড আমরা পাবো দুটি। তাহলে এখান থেকে যে কোনো এস কক্ষক যদি আমাকে বলে দেয় তার রেডিয়াল নোডের সংখ্যা বা নোডাল পয়েন্ট বা নোড, এই সংখ্যাটা আমরা হিসাব করতে পারবো। এরপর আমরা অঙ্কন করব যে 2p এর ক্ষেত্রে আরডিএফ প্লট কিরকম হয়। তা 2p এর ক্ষেত্রে যদি অঙ্কন করি বা পি কক্ষকের ক্ষেত্রে যদি অঙ্কন করি আরডিএফ বনাম আর, 2p এর ক্ষেত্রে দেখা যায় প্রথমে কিছুটা অংশ ইলেকট্রন থাকে না, তারপর থেকে এই ইলেকট্রন ঘনত্ব আস্তে আস্তে বাড়তে থাকে এবং এটা এরকম ভাবে কমতে থাকে। 2p এর ক্ষেত্রে এই লেখচিত্র থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে, দেখো 2p এর অবস্থান নিউক্লিয়াসের কাছে নয়, সেই জন্য 2p এর কাছে নিউক্লিয়াসের অবস্থানে ইলেকট্রন ঘনত্ব দেখাচ্ছে না। এই যে মাঝখানের অংশটা, এই অংশটা এস এর জন্য ফাঁকা আছে, যেহেতু আমরা পি এর প্লট আঁকছি, পি কক্ষকের লেখচিত্র আঁকছি, সেই জন্য এস যে অংশটা এখানে ইলেকট্রন ঘনত্বটা আছে সেটা আমরা ধরছি না। এস এর থেকে পি এর একটা পার্থক্য কি আছে, এস এর লেখচিত্রের সাথে পি এর লেখচিত্র। তো এস এর লেখচিত্রে এই অংশটি অনেক উপরে গিয়ে তারপর নামছিল, কিন্তু পি এর ক্ষেত্রে এই অংশটি নিচে থেকেই নামছে, অর্থাৎ এর ইলেকট্রন ঘনত্বটা কোন একটি বিন্দুতে কম। কিন্তু এখানে আরেকটা পার্থক্য আছে, এস এর ক্ষেত্রে লেখচিত্র যেরকম আমাদের খুব কম অঞ্চল জুড়ে ইলেকট্রন ঘনত্ব দেখাচ্ছিল, পি এর ক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রন ঘনত্বযুক্ত অঞ্চলটা বেশি, অর্থাৎ পি এর ক্ষেত্রে ইলেকট্রন কোন একটি বিন্দুতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এস এর থেকে কম, কিন্তু বেশি ইলেকট্রন ঘনত্বযুক্ত অঞ্চল এস এর থেকে বেশি। এটা হচ্ছে পি এর সাথে এস এর পার্থক্য। এটা গেল 2p। এরপর যদি আমি 3p এর ক্ষেত্রে এই লেখচিত্র অঙ্কন করি, আরডিএফ বনাম আর, এটা নিউক্লিয়াস, তাহলে এখান থেকে এই ধরনের লেখচিত্র আমরা পাবো। দেখো এটা 2p, এটা 3p। এখান থেকেও দুটো জিনিস পরিষ্কার যে 2p এর নিউক্লিয়াসের কাছে অবস্থিত, 3p নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে অবস্থিত, এবং 2p এর থেকে 3p এর আকার একটু বেশি, সেই জন্য এটার থেকে এটা বড় হয়েছে। তো এখানে দেখো এটাকে আমরা বলেছিলাম নোড বা নোডাল পয়েন্ট। তাহলে এর ক্ষেত্রে আমরা নোড কি করে হিসাব করব? নোড সমান n মাইনাস l মাইনাস 1, অর্থাৎ 2p এর ক্ষেত্রে যদি আমরা হিসাব করি মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2 গৌণ কোয়ান্টাম সংখ্যা 1 মাইনাস 1 সমান 0। 2p এর ক্ষেত্রে কোনো নোড বা রেডিয়াল নোড আমরা পাইনি। যদি আমরা 3p এর ক্ষেত্রে হিসাব করি, 3p এর ক্ষেত্রে আমরা পাবো, দেখো 3 মাইনাস 1 মাইনাস 1 সমান 1। 3p এর ক্ষেত্রে নোড বা রেডিয়াল নোডের সংখ্যা হচ্ছে 1। 4p কক্ষকের ক্ষেত্রে রেডিয়াল নোডের সংখ্যা ছিল 4 মাইনাস 1 মাইনাস 1 সমান 2। তাহলে 4p এর ক্ষেত্রে আমরা নোড পাবো দুটো। এখান থেকে আমরা নোডের সংখ্যা হিসাব করতে পারছি বা রেডিয়াল নোডের সংখ্যা হিসাব করতে পারছি, যেটি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এখানে আরেকটা অংশ যেটা আমাদের না জানলেই নয়, সেটা হচ্ছে তরঙ্গ শীর্ষ। এই তরঙ্গ শীর্ষগুলিকে বলা হয় অ্যান্টিনোড। এখান থেকে আমরা অ্যান্টিনোডের সংখ্যা হিসাব করতে পারি। অ্যান্টিনোডের সংখ্যা কি করে আমরা পাবো? অ্যান্টিনোড, এই অ্যান্টিনোডের সংখ্যা হিসাব করা হয় n মাইনাস l এই সূত্র দ্বারা। কোন একটি লেখচিত্রে অ্যান্টিনোডের সংখ্যা কত কি করে আমরা পাবো?
না n মাইনাস এল, যদি আমরা 2p এর ক্ষেত্রে হিসাব করি n এর মান 2, l এর মান 1 সমান 1, অ্যান্টিনোডের সংখ্যা এখানে 1। যদি 3p এর ক্ষেত্রে হিসাব করি 3 মাইনাস 1 সমান 2, এখানে দেখো অ্যান্টিনোড 2। যদি 4p এর ক্ষেত্রে হিসাব করি 4 মাইনাস 1 3, এখানে অ্যান্টিনোডের সংখ্যা 3। তাহলে শুধুমাত্র আমাদেরকে নোডের সংখ্যা জানলে হবে না, তার সাথে অ্যান্টিনোডের সংখ্যা হিসাব করতে হবে, যে এই লেখচিত্রে নোড কটি আছে, অ্যান্টিনোড কটি আছে। তো এইটা গেল তোমার ওয়েভ ফাংশনের রেডিয়াল পার্ট বা পরীয় পর্ব। এরপর আর যে অংশটা ছিল সেটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট। এই অ্যাঙ্গুলার পার্ট নিয়ে আমরা যদি আলোচনা করি, এই অ্যাঙ্গুলার পার্ট নির্ণয় করবে সাই থিটা এবং ফাই, এই দুটো জিনিসের উপরে, যাকে আমরা প্রকাশ করি এ থিটা ফাই এই অংশ দিয়ে। এটি হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট। অ্যাঙ্গুলার পার্ট এটা শুধুমাত্র নির্ভর করে যে কোয়ান্টাম সংখ্যাগুলির উপরে, সেটি হচ্ছে এম এবং এল। এটি কি প্রকাশ করে না, ত্রিমাত্রিক অঞ্চলে, যে কোনো ত্রিমাত্রিক অঞ্চলে কক্ষকের ত্রিমাত্রিক বিন্যাস, কক্ষকের সাথে কোন কোণে বিন্যস্ত আছে, সেটা আমরা এই ওয়েভ ফাংশন থেকে জানতে পারবো। এই ওয়েভ ফাংশন শুধুমাত্র প্রকাশ করে কক্ষকের আকৃতি, শেপ বা আকৃতি এটি প্রকাশ করে। তো এখান থেকে আমরা যদি এস কক্ষকের ক্ষেত্রে আলোচনা করি, এস কক্ষকের ক্ষেত্রে এ থিটা এবং ফাই এটি অ্যাঙ্গুলার পার্ট। এস কক্ষকের আর সমান 0 থেকে আর সমান অসীম পর্যন্ত ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা আছে। আর সমান 0 বিন্দুতে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা 0 এবং আর সমান অসীম এই বিন্দুতে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা 0। তো এই মাঝের অঞ্চলে যে কোনো অংশে আমরা ইলেকট্রনকে পেতে পারি। সেই জন্য এস কক্ষকের আকৃতি হবে, যদি এটা আমি 3টে অক্ষ আঁকি, এক্স ওয়াই জেড, সুষম গোলাকার। এস কক্ষকের আকৃতি এক্স ওয়াই জেড অক্ষ বরাবর সুষম গোলাকার হবে। 3টি অক্ষেই আমাদের 3টি অক্ষের অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এরপর এটা যদি আমরা ডেনসিটি দিয়ে প্রকাশ করি, যেটা আমরা আরডিএফ এর পর্বে দেখেছিলাম, যে নিউক্লিয়াস যদি হয় তার কাছের একটি অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা বেশি, গোলাকার গোল অঞ্চল। নিউক্লিয়াসের কাছে এই বিন্দুতে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা কম, ক্রমশ বেড়ে বেড়ে যাচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। এরপর এইখানে আবার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কমে কমে এসে এই জায়গায় একটা নোড তৈরি হচ্ছে। নোড তৈরি হওয়ার পর ইলেকট্রনকে পাওয়ার ঘনত্ব সম্ভাবনা আবার বেড়ে যাচ্ছে। তাহলে এই ঘনত্বটা যদি আমরা 1s এর জন্য প্রকাশ করি, এই ঘনত্বটা যদি 2s এর জন্য প্রকাশ করি, তো ত্রিমাত্রিক অঞ্চলে এস কক্ষক এইভাবে অবস্থান করে। মাঝখানে নোডের জন্য এই অংশে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কিন্তু 0, যেহেতু 2s এর জন্য একটা লোব আছে। যদি আমরা 3s করি, 3s এর জন্য একটা লোব, মাঝে একটা লোব, তারপরে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বাড়বে। তো 2s এস এর ক্ষেত্রে আমরা দেখলাম যে এস এর আকৃতি সুষম গোলাকার হওয়ার জন্য এস এর কাছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কিন্তু সব দিকেই সমান। এখানে রেডিয়াল নোড কিন্তু আমরা এখানে নোড যেটা পাবো অ্যাঙ্গুলার নোড,
এর সংখ্যা কিন্তু 0 হবে। এই অ্যাঙ্গুলার নোড হিসাব করার নিয়ম হচ্ছে অ্যাঙ্গুলার নোড তার শুধুমাত্র গৌণ কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে। যেহেতু এস কক্ষকের ক্ষেত্রে এল সমান 0, তাহলে অ্যাঙ্গুলার নোডের মান হবে 0। 1s এর ক্ষেত্রেও 0, 2s এর ক্ষেত্রেও 0, 3s এর ক্ষেত্রেও 0। তার কারণ এস এর সুষম গোলাকার আকৃতি হওয়ার জন্য নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা কিন্তু সর্বাধিক। এরপর আমরা দেখব পি কক্ষকের ক্ষেত্রে। পি কক্ষকের ক্ষেত্রে এম এর মান ছিল +1, 0, -1, এই তিনটি মান ছিল। এই +1, 0, -1 এই তিনটি মানের জন্য পি এর তিনটি কক্ষক সম্ভব ছিল। একটি ছিল পিএক্স, পিওয়াই, পিজেড, যেটা আমরা কোয়ান্টাম সংখ্যাতে অলরেডি আলোচনা করে এসেছি। তো এই পিএক্স, পিওয়াই, পিজেড কিভাবে বিন্যস্ত আছে সেটা আমরা হিসাব করব। যদি একটা লেখচিত্র আমরা এখানে অঙ্কন করি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তাহলে পিএক্স কক্ষ এক্স অক্ষ বরাবর থাকবে একটি লোক, ওয়াই অক্ষ বরাবর থাকবে একটি লোক। একটি লোভে চিহ্ন হবে প্লাস, একটি লোভে চিহ্ন হবে মাইনাস। এটা আমরা কোয়ান্টাম সংখ্যাতেই বলে এসেছি, বা আগে এমওটি ক্লাস ছিল সেখানেও বলে এসেছি। একটি ধনাত্মক লোভ, একটি ঋণাত্মক লোভ, এই চিহ্নগুলি কিন্তু কোনো আধান প্রকাশ করছে না, শুধুমাত্র প্লাস এবং মাইনাস অঞ্চল দ্বারা প্রকাশিত হচ্ছে। একটি ধনাত্মক অঞ্চল, একটি ঋণাত্মক অঞ্চল। তাহলে পিএক্স এর ক্ষেত্রে দেখো কক্ষক পি কক্ষক এক্স অক্ষ বরাবর আছে, তাহলে জেড অক্ষ বরাবর কিন্তু ইলেকট্রন নেই, ওয়াই অক্ষ বরাবর কিন্তু ইলেকট্রন নেই। তাহলে এই পয়েন্টে টুপির এই পয়েন্টে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। এই অংশে ইলেকট্রন ঘনত্ব বেশি, এই অংশে ইলেকট্রন ঘনত্ব বেশি। তাহলে এক্স অক্ষ বরাবর যদি পি এক্স অক্ষ থাকে, তাহলে যে ওয়াই জেড যে তলটা আমরা দেখছি, দেখো এই যে ওয়াই জেড তল, এই তলটিতে কিন্তু ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই। যেই তলটিতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই, সেই তলটিকে বলা হয় নোডাল প্লেন বা অ্যাঙ্গুলার নোড। যেহেতু পি এর ক্ষেত্রে এল সমান 1, তাহলে এখানে নোডের সংখ্যা হবে দেখো 1, ওয়াই জেড তল। যদি একইভাবে যদি শুধু আমি নামটাকে পরিবর্তন করে দিই, ধরো এটাকে আমি জেড অক্ষ ধরলাম, এটাকে ওয়াই ধরলাম, এটাকে এক্স ধরলাম, তাহলে দেখো জেড অক্ষ বরাবর পিজেড আছে, এক্স এবং ওয়াই তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই, সেখানেও নোডাল প্লেনের সংখ্যা কিন্তু 1 বা অ্যাঙ্গুলার নোডের সংখ্যা 1। এখানে এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে পিজেড কক্ষক, এই পিজেড কক্ষকের কোন তলে ইলেকট্রন ঘনত্ব 0 থাকে? তখন তোমাকে বলতে হবে এক্স ওয়াই তলে ইলেকট্রন ঘনত্ব 0 থাকে। এবার যদি কক্ষকের নাম আমি পরিবর্তন করে দিই, আবার এটা আমি ওয়াই কক্ষ ধরলাম, এটাকে আমি জেড অক্ষের নাম পরিবর্তন করে দিই, এটাকে এটা ওয়াই ধরলাম, এটা জেড ধরলাম, এটা এক্স ধরলাম। তাহলে পি ওয়াই এর ক্ষেত্রে এই ধরনের চিত্র আমরা পাবো। পি ওয়াই এর ক্ষেত্রেও অ্যাঙ্গুলার নোডের সংখ্যা 1 এবং এখানে এক্স জেড তলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা কিন্তু কম বা সম্ভাবনা নেই। তাহলে পিএক্স, পিওয়াই, পিজেড এর আকৃতি কি ধরনের হবে সেটা আমরা দেখলাম, এবং কোন অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই সেটা দেখলাম। নোডাল প্লেন বা অ্যাঙ্গুলার নোডের সংখ্যা আমরা এখান থেকে দেখলাম। এবার যদি আমরা যাই ডি কক্ষকের ক্ষেত্রে, ডি কক্ষকের ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড কি হবে? ডি এর ক্ষেত্রে এল সমান 2,
অতএব এম এর মান হবে +2 +1 0 -1 মাইনাস। তাহলে ডি এর দেখো 5টি কক্ষক সম্ভব। এই 5টি কক্ষকের নাম কি দিয়েছিলাম আমরা কোয়ান্টাম নাম্বার যখন পড়েছিলাম? dxy, dyz, dzx, dx স্কয়ার y স্কয়ার, dz স্কয়ার। এই dx, dy, dz এই তিনটির আকৃতি একই রকম। dx স্কয়ার y স্কয়ার এবং dz স্কয়ার এদের আকৃতি আলাদা রকম, কিন্তু এরা সবাই একই আকারের এবং সমশক্তি সম্পন্ন। সেজন্য এদেরকে ডিজেনারেট কথাটা ব্যবহার করেছিলাম কোয়ান্টাম সংখ্যা যখন পড়িয়েছিলাম, যে ডি এর 5টি কক্ষক ডিজেনারেট, সমশক্তি সম্পন্ন। তো এই তিনটির আকৃতি কি হবে সেটা আমরা যদি এক্স ওয়াই জেড কক্ষ দ্বারা লিখি, ধরো এক্স, এটা ধরো ওয়াই, এক্স এবং জেড, এই তিনটি অক্ষ আমরা আঁকলাম। dxy যদি আমরা অঙ্কন করি, প্রথমে দেখো dxy এর ক্ষেত্রে xy তলে দুটি ডাম্বেল অবস্থান করে। তাহলে এখানে যে এই বিন্দুতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কিন্তু 0। এগুলো প্লাস মাইনাস প্রকাশ করলাম এদের লোভগুলো বোঝানোর জন্য। তাহলে xy তলে যখন dxy অবস্থান করছে, এই x অক্ষ বা y অক্ষের সঙ্গে x অক্ষ বা y অক্ষের সঙ্গে এ 45 ডিগ্রি কোণ করে থাকে এবং z অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে। যেহেতু z অক্ষ এই তলের সাথে লম্ব ভাবে থাকে, তাহলে দেখো এখানে x অক্ষ বরাবর ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই, y অক্ষ বরাবরও ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই, z অক্ষ বরাবর ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই। তাহলে এইখানে যদি আমরা dxy এর ওয়েভ ফাংশন অঙ্কন করি বা লিখি psi dxy, কখন শূন্য হবে না x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, z অক্ষ বরাবর, এই তিনটি অক্ষ বরাবর ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এবার যদি আমরা এখানে নোডাল প্লেন হিসাব করি যে কোন তলে ইলেকট্রন থাকবে না, যেহেতু z অক্ষ এই অক্ষের xy অক্ষের সাথে লম্ব ভাবে আছে, তাহলে xz এবং yz দেখো এই দুটি তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই। সেজন্য এখানে নোডাল প্লেন হবে দুটি, কি কি না xz আর yz, এই দুটি তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই, সেজন্য নোডাল প্লেন এখানে দুটি। এরপর যদি dyz আর dzx এই দুটো আমি অঙ্কন করি, তাহলে এখানে আমি z বসিয়ে দিলাম, এখানে x বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো yz তলে দুটি লোব আছে, dz ডবল ডাম্বেল, দুটি লোব অবস্থান করছে। এখানেও y এই লোবটি y অক্ষ এবং z অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে এবং x অক্ষের সাথে এখানে 90 ডিগ্রি কোণ করে আছে। এইখানেও একই জিনিস লক্ষ্য করো যে psi dyz এটা কিন্তু x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, z অক্ষ বরাবর শূন্য, কারণ এই কোন অক্ষেই ইলেকট্রন নেই। তাহলে কোন তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য? এখানে যদি x তলটাকে আমি লম্বভাবে অবস্থান করাই, তাহলে x এর সাথে y আর x এর সাথে z, তাহলে x y x z এই তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। সেই জন্য একে বলা হয়, এই দুটি তলকে বলা হয় অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন। এবার যদি আমরা dzx দেখি, z এখানে আছে, এখানে আমরা x বসিয়ে দিলাম, zx, আর এই অক্ষটাকে আমরা y অক্ষ করে দিলাম।
তখনই কিন্তু দেখো জেড ডি জেড এক্স এর ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা শূন্য। এখানে কোন তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য দেখো, ওয়াই জেড এবং সরি এটা এক্স হবে, ওয়াই জেড এবং এক্স ওয়াই এই দুটি তলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা শূন্য। তাহলে এখানে নোডাল প্লেন কি আছে দেখো, নোডাল প্লেন হবে ওয়াই জেড এবং ওয়াই এক্স, এই দুটি তলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা শূন্য। সেই জন্য এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড হচ্ছে দুটি। এটা গেল এই তিনটি কক্ষকের আকৃতি কি ধরনের হয়, ডবল ডাম্বেল আকৃতি হয় এবং কিভাবে বিন্যস্ত থাকে ত্রিমাত্রিক অঞ্চলে সেটা আমরা দেখলাম। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার, এদের আকৃতি কিরকম হয়। যদি তিনটি অক্ষ অঙ্কন করি এক্স ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর বিন্যস্ত থাকবে। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে, কিন্তু দেখো জেড এর সাথে এক্স তল বা জেড এর সাথে ওয়াই তলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই, কারণ এর সাথে জেড অক্ষ 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এই তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। তাহলে এই কক্ষকের ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড হবে জেড এক্স এবং জেড ওয়াই। দেখো অ্যাঙ্গুলার নোডের সংখ্যা 2। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এই ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে এর আকৃতি কি হবে, জেড এক্স ওয়াই যদি আমরা অঙ্কন করি, ডি জেড স্কোয়ারে জেড অক্ষ বরাবর একটি লোব থাকবে প্লাস মাইনাস এবং এর মাঝখানে একটি গোলাকার অংশ থাকবে জেড অক্ষ বরাবর, এটাকে বলা হয় ডোনাট। এই জেড অক্ষ যদি জেড ডি জেড স্কোয়ার এই কক্ষকটা আমরা দেখি, এখানে একটাই প্লেন পাবো আমরা যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই, সেটাকে বলে কনিক্যাল লোব, কনিক্যাল প্লেন। পাচ্ছি একটা প্লেন যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু এটি দুটি প্লেনের মতো আচরণ করে, সেই জন্য এখানেও অ্যাঙ্গুলার নোডের সংখ্যা হচ্ছে 2। তো স্টুডেন্টস এখান থেকে আমরা দেখলাম যে এসপিডি এই তিনটি কক্ষকের ক্ষেত্রে কার আকৃতি কিরকম হবে এবং কার অ্যাঙ্গুলার নোড কিরকম হবে। তাহলে এখান থেকে যে কোনো কক্ষকের ক্ষেত্রে আমরা রেডিয়াল নোড এবং অ্যাঙ্গুলার নোড হিসাব করতে পারবো। এই রেডিয়াল নোড এবং অ্যাঙ্গুলার নোড এটাকে যদি একসঙ্গে যোগ করে দিই, রেডিয়াল নোড প্লাস অ্যাঙ্গুলার নোড এটাকে যদি একসঙ্গে যোগ করে দিই, তাহলে আমরা পাবো টোটাল নোড। তাহলে রেডিয়াল নোডের মান কত ছিল দেখো, অতএব টোটাল নোডের মান কত হবে দেখো, রেডিয়াল নোড ছিল n মাইনাস l মাইনাস 1 আর অ্যাঙ্গুলার নোড ছিল l, দুটো যোগ করলাম l কেটে গেল, তাহলে পড়ে থাকলো n মাইনাস 1। তাহলে টোটাল নোডের সংখ্যা আমরা এখান থেকে হিসাব করতে পারি যে কোনো কক্ষকের ক্ষেত্রে। যদি 3s হিসাব করি টোটাল নোড কত হবে, 3 মাইনাস 1 সমান 2। যদি 4d হিসাব করি টোটাল নোডের সংখ্যা 4 মাইনাস 1 সমান 3। এদের ক্ষেত্রে অ্যান্টি নোড কত হবে, 3s এর ক্ষেত্রে অ্যান্টি নোড n মাইনাস l, তাহলে 3 মাইনাস 0 সমান 3। এদের ক্ষেত্রে অ্যান্টি নোড কত হবে, n মাইনাস l, 4 মাইনাস 2 সমান 2। তাহলে এইগুলো হচ্ছে অ্যান্টি নোড। তাহলে এখান থেকে আমরা যে কোনো কক্ষকের ক্ষেত্রে
রেডিয়াল নোড, তোমার অ্যাঙ্গুলার নোড এবং টোটাল নোড এবং অ্যান্টি নোড, এই চারটে জিনিস আমরা হিসাব করতে পারবো, যেটি এমসিকিউর ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যারা নতুন আছে এই চ্যানেলে, সবার কাছে অনুরোধ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, সাপোর্ট করো, যাতে আমি নতুন ভিডিও তৈরি করার জন্য মোটিভেশন পাই। তো আজকে এই পর্যন্তই থাকলো। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করো, আমি তো অবশ্যই তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। তোমরা সব ভালো থেকো, টাটা।